আম্মু, পাগল হয়ে গেছো তুমি? একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব আমি? নো ওয়ে। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। তুর্যের কণ্ঠে ঘৃণা, অবমাননা আর তীব্র বিদ্রুপ। রেখা চৌধুরী মুহূর্তে গর্জে উঠলেন, তুর্য। কিন্তু তুর্য থামলো না। রাগে গজগজ করে বলে উঠল, সরি আম্মু, তবে আমি এই ধর্ষিতা মেয়েকে বিয়ে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। যে মেয়ের সারা অঙ্গে প্রত্যঙ্গে অন্য পুরুষের ছোঁয়া আছে সে হবে তুর্য চৌধুরীর ওয়াইফ? এই মেয়ে তো আমার রক্ষিতা হওয়ারও যোগ্যতা রাখে। মাত্র কথাগুলো শেষ হতে না হতেই চপাট এক বিকট শব্দে পুরো ঘর কাঁপিয়ে ওঠে। রেখা চৌধুরীর হাতে থাপ্পড় সোজা তুর্যর গালে গিয়ে লাগে। তুর্য হতবাক, স্তব্ধ হয়ে যায়। ব্যথা গালের চেয়ে বেশি লাগে তার অন্তরে। নিজের জন্মদাত্রী মা তাকে আঘাত করলো, আর সেই আঘাতও এক সামান্য মেয়ের জন্য। তুর্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের তীব্র চোখের দিকে। তাকাতে ভয় হয় তার। রেখা চৌধুরী চোখে আগুন, যে আগুন অন্যায়ের বিরুদ্ধে, আর এক অসহায় মেয়ের সম্মান রক্ষার্থে। আম্মু, রেখা চৌধুরী কঠোর গলায় বলেন, চুপ। তুমি আর একটা কথাও বলবে না। তোমার স্পর্ধা দেখে আমি বিস্মিত। তুমি এত বড় হয়ে গেছো যে মায়ের মুখের উপর কথা বলো, আমার সিদ্ধান্তকে প্রশ্ন করো। তুর্য মুখে একটা ব্যঙ্গের ছোঁয়া এনে অসহায় কণ্ঠে প্রতিধ্বনিত করে, তাই বলে 10 বছরের পিচ্চি মেয়ে, সেটাও একজন? আর কোনো শব্দ তার মুখ দিয়ে বের হলো না। সামনে বসে থাকা মানুষটা রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছেন। তুর্য বরাবরই মাকে সম্মান করে, তার প্রতিটা নির্দেশ জীবনভর মাথা নিচু করে মেনেছে, কিন্তু এই নির্দেশ তার বুকের ভেতর আগুন ধরিয়ে দেয়। সে কিভাবে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে বাল্য বিবাহ করবে? কিভাবে নিজের ভবিষ্যৎ, নিজের সত্তা, নিজের নীতি সবকিছু জলাঞ্জলি দিবে? তারপরেও তুর্য হয়তো রাজি হতো যদি মেয়েটি ধর্ষিতা না হতো। সমাজ আজও এক অদ্ভুত নিষ্ঠুর জায়গা। ধর্ষকরা ঘুরে বেড়ায় মাথা উঁচু করে, কিন্তু যে মেয়েটি সব হারিয়ে বেঁচে থাকে তাকেই ছোট করা হয়, অপমান করা হয়, ঘৃণার চোখে দেখা হয়। এই দেশে ধর্ষকের নয়, ধর্ষিতারাই বিচার হয়। তার চরিত্র, তার পোশাক, তার নীরবতা সবকিছু আগুনের মতো পোড়ানো হয়। আর সেই মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে বুকে টেনে নেবে এমন সাহসী ছেলে কজন আছে? তুর্য দীর্ঘশ্বাস নেয়। অন্যদিকে ছোট্ট মেঘ দাদিজানকে শক্ত করে জাপটে আছে। চারিদিকে মানুষের চিৎকার, চেঁচামেচি, আতঙ্ক, গালমন্দ সব মিলিয়ে শিশুটার নরম হৃদয়টা ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে। তার চোখ, দু চোখ বেয়ে অশ্রু থামছেই না। হঠাৎ গ্রামের এক মুরব্বীর বজ্রকণ্ঠে চেঁচিয়ে ওঠে, আপনাগো আজাইরা কথা বাদ দেন, ওই অপয়া মাইয়া গো, মাইয়ারে আমাগো হাতে তুইলা দেন। ওরে আগুনে না তুললে এই গ্রামে আর শান্তি ফিরবো না, ধ্বংস হইয়া যামু আমরা সবাই। এই কথাগুলো কানে যেতে মেঘ শতস্থ হয়ে আরো গুটিয়ে যায়। সে দুহাতে জামেলা খাতুনের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদিজান, ও দাদিজান, ওরা কেন আমারে আগুনে ফেলাইয়া দিব? আমি কি দোষ করছি? আমি তো কিছু করি নাই, তাও কেন ওরা আমারে মারবো? আমি বাঁচতে চাই দাদিজান, আমি বাঁচতে চাই। মেঘের অসহায় কান্না রেখা চৌধুরীর বুকটা ছিঁড়ে যায়। যে মেয়েটার দিকে নিজের চোখের সামনে দিন দিন বড় হতে দেখেছেন, আজ তাকে এমন হারাতে হবে? এভাবে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? তার গলা কেঁপে ওঠে। তিনি চোখের পানি আটকে তুর্যের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলেন, তুর্য, তুমি বিয়েটা করবে নাকি নিজের মায়ের লাশ দেখতে চাও? চারপাশ থমকে যায়, হাওয়া যেন দাঁড়িয়ে পড়ে। রেখা চৌধুরী কাপা কণ্ঠে আবার বলেন, যদি আজ মেঘার কোনো ক্ষতি হয় তাহলে জীবনে আর কখনো আমাকে মা বলে ডাকতে পারবে না। চিরদিনের জন্য নিজের মাকে হারাতে হবে। এখন ঠিক করো, তুমি বিয়ে করবে নাকি তোমার মায়ের লাশ কাঁধে তুলে নেবে? কিন্তু আম্মু, রেখা চৌধুরী গম্ভীর স্বরে বলেন, আমি যে কোনো একটা উত্তর চাই, হ্যাঁ বা না। তুর্য অনিচ্ছা সত্ত্বেও মেঘকে বিয়ে করতে রাজি হয়। অন্যদিকে মেঘ জামেলা খাতুনের পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, দাদি জান, আমি এই বুড়া বেড়ারে কেন বিয়া করবো? আমি বড় হইয়া পড়মু, আমার সব স্বপন পূরণ করমু, তারপর ভালো বেটারে বিয়ে করবো। আমি এই বেটারে বিয়ে করবো না। মেঘের কথা একজন বৃদ্ধ মহিলা মুখ ভাঙিয়ে বলেন, হন বেটি, তোর মতো অপয়া মাইয়া কেউ বিয়া করতে রাজি হয়েছে এইটাই অনেক। আবার কয় বিয়া করবো না। নিজের তো সব অন্যের বেটারে দিয়া লইতাছস, তাও আবার এত বড় বড় কথা কোন থেকে আহে? মেঘ হঠাৎ চিৎকার করে ওঠে, আমি কিছু করি নাই, আমি অপয়া না, আমার কোনো দোষ নাই, আমি তো। তার কথা শেষ হওয়ার আগেই সবাই চুপ করিয়ে দেয়। অতঃপর সবাই জোর করে তুর্য ও মেঘের বিয়ে সম্পূর্ণ করে। বিয়ে হওয়ার সাথে সাথে তাদের সবাই ঢাকা ফিরে আসে। বাসর ঘরে মেঘ গুটিসুটি হয়ে দেয়ালের পিঠ ঠেকিয়ে বসে আছে।
তার মনটা ভীষণ খারাপ। তার দাদিজানের কথা বড্ড মনে পড়ছে। হঠাৎ হুড়মুড়িয়ে রুমে ঢুকে তুর্য। চোখ মুখে রক্তের মতো লাল হয়ে আছে। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, হয়তো নেশা জাতীয় কিছু খেয়েছে। হাতে জ্বলন্ত সিগারেট। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘার দিকে তাকায়। তার কঠোর চাহনিতে মেঘ গুটিয়ে যায়। আচমকা তুর্য মেঘকে উঁচু করে বেডের মধ্যখানে ফেলে দেয়। সে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তারপর তুর্য ধীরে ধীরে মেঘের দিকে এগোতে থাকে। ছোট্ট মেঘ অসহায়ের মতো তাকিয়ে থাকে। সে ঠিক বুঝতে পারছে না লোকটা কেন তাকে এমন করে উঁচু করে ফেলে দিল। সে তো কোনো কথাই বলেনি, তবুও কেন? তুর্য যখন তার দিকে এক পা করে এগিয়ে আসছে, চোখে মুখে হিংস্রতা, তখন মেঘ বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হবে। সে ভয়ে চিৎকার দেয়, তবে তার চিৎকারের শব্দ বাহিরে যেতে পারে না, কারণ রুমটা ছিল সাউন্ড প্রুফ। তুর্য তার কাছাকাছি আসতে সে ভয়াক্ত কণ্ঠে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে আপনি আমারে মাইরেন না। আমি আপনার লগে কোনো দুষ্টুমি করবো না, তাও আমারে মাইরেন না। আমারে চাচি যান অনেক মারছে, আর মার খাইতে চাই না। আল্লাহর রস্তে সাইরা দেন। মেঘার আকুতি মিনতি তুর্যর কান অব্দি পৌঁছায় না। সে জ্বলন্ত সিগারেট মেঘের পেটে চেপে ধরে। মেঘ অনেক জোরে চিৎকার করছে, তবুও তুর্য তাকে ছাড়ে না। কয়েক মিনিট পর মেঘকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ গো, আমার পেট জ্বইলা গেল। দাদিজান আমারে বাঁচাও, আমি মইরা গেলাম। মেঘার চিৎকার যেন তুর্যকে শান্তি দিচ্ছে। কিছু সময় চিৎকার করার পর তুর্যর সামনে গিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে প্রতিধ্বনিত করে, আপনিও আমারে মারলেন? একটা পশুও তো কারো কাছে নিজের জীবন ভিক্ষা চাইলে দেয়, আপনি তাও শুনলেন না। আমার পেটটা জ্বালাইয়া দিলেন। আমার পেটে তো ঠোসা পইরা গেল। আমি কেমনে এখন লোকের সামনে যাবো? আচমকা তুর্য মেঘের থুতনি চেপে ধরে দাঁতে দাঁত পিষে আওড়ায়, হুসস, তোর মতো ধর্ষিতা মেয়ের মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তুই থার্ড ক্লাসই থাকবি। আপনি আমারে ধর। মেঘ ফের কিছু বলার আগে তাকে গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় তুর্য। সাথে সাথে মেয়েটার সুন্দর মুখখানা লাল টুকটুকে হয়ে যায়। তুর্য গর্জন দিয়ে আওড়ায়, তোর মতো নষ্টা মেয়েকে এই তুর্য চৌধুরী কখনোই নিজের বউ মানবে না। যে মেয়ে বিয়ের আগে নিজের সতীত্ব হারিয়ে ফেলে, তাকে আমি সমাজের কীট ছাড়া কিছুই মনে করি না। শুধুমাত্র তোর জন্য আম্মুর চোখে আজ আমি অপরাধী। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, তবুও তোর মতো বা মা সাথে সংসার করব না। মেঘ অতীতের কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আনমনে হাঁটছে। আটটা বছর কেটে গেছে সেই ভয়ঙ্কর অতীতের ঘটনা। সেই দিন শেষ দেখা ও কথা হয়েছিল তুর্যর সাথে। আজ 8 বছর পর সেই অনাকাঙ্ক্ষিত মানুষটা চৌধুরী ভিলায় পা রাখবে। তাকে কখনো নিজের চোখে দেখেনি, শুধু টুকটাক কথা হয়েছে, কথা শুনতো। আজ সে আসছে বলে মেঘ তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিল। এখন বিকেল 5টা ছুঁই ছুঁই, কলেজ শেষ 3টায়, তবুও সে বাসায় যায়নি। অনাথ আশ্রমে বসেছিল সে। মেঘ সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইফে রেখেছে পা। সে নিজের খরচে নিজেই চালায়। পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশন ও অনাথ আশ্রমের বাচ্চাদের পড়ায়। সে হাঁটতে হাঁটতে একজনের সাথে ধাক্কা খায়। সে পড়ে যাওয়ার আগে লোকটি তাকে দুহাতে যখন তার মনে হলো সে শূন্যে ভাসছে, চোখ পিটপিট করে তাকায়। চোখের সামনে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। মেঘ অপ্রস্তুত হয়ে যায়। তৎক্ষণাৎ তার হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে আসে। লোকটি অদ্ভুত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। এক পলকের জন্য চোখের পাপড়ি নড়ছে না। তা দেখে মেঘ চেঁচিয়ে ওঠে, এই খবিশ, আপনি এভাবে তাকিয়ে কি দেখেন? আমার ফিউচার ফুটবল টিমের বাচ্চা কাচ্চার আম্মাকে। ঈশ্বস, কি কিউট আমার বউটা, সে আনমনে বলে ওঠে। তার উত্তরে মেঘ খেপে যায়। একে মেজাজ গরম, তার উপর হেয়ালি করে কথা বলছে। স্বপ্ন দেখা শেষ হলে নিচে নামে আসেন কায়লা ইন্দুর। বুইরা বয়সে কত শখ, চেহারা নাই ঢক, নাম রাখছে আব্দুল হক। হোয়াট? কায়লা ইন্দুর? আব্দুল হক? সরেন তো বাল, মুডটাই নষ্ট করে দিল। আজ কোন বালের মুখ দেখে ঘুম থেকে উঠেছে? হোয়াট? বা বা আল্লাহ তোর সাওয়া। লোকটি হতবাক হয়ে যায়। একটা মেয়ের মুখ দিয়ে এত সুন্দর সুন্দর ভাষা শুনে লোকটি এখনো বিস্মিত। অন্য দিক অন্য দিকল অন্যদিক মেঘ আবার নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়, মাথা নিচু করে হাঁটা দুটো। কিন্তু ঠিক তখনই সেই লোকটা আবার সামনে এসে তার পথ আটকে দাঁড়ায়। হে কিউটি, এত ফাস্ট কোথায় যাচ্ছ? মেঘ এবার আর এক মুহূর্ত নষ্ট না করে
চোখের কোণে ভয় আর রাগের ছাপ স্পষ্ট। শব্দ না করে লোকটিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। লোকটা হকচকিয়ে পড়ে যায় আর মেঘ দৌড়ে প্রায় ছুটে বাসার দিকে ছুটে যায়। কিছুক্ষণ পরে লোকটা ধুলো ছেড়ে উঠে দাঁড়ায়, ঠোঁটে এক অদ্ভুত এক হাসি। দূরের দৃশ্য অদৃশ্য হয়ে যাওয়া মেঘের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এই তুর্য চৌধুরী যখন একবার তোমাকে মনে ধরেছে তাহলে খুব শিগগিরই দেখা হবে আমাদের, আমার অচেনা পরী। মেঘ লাফাতে লাফাতে ড্রয়িং রুমে হাজির হয়, কাঁধে কলেজ ব্যাগ। সামনে রেখা চৌধুরী চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। তার তাকানো দেখে মেঘ কাচুমাচু করে তাকে দেখিয়ে মেঘ জড়িয়ে ধরে। ভয়ে ভয়ে বলে, মামুনি, সত্যি বলছি আজ কারোর সাথে ঝগড়া করিনি, এমনকি তুষারের সাথেও নয়। আজ কলেজের সিনিয়র ভাইকেও পুকুরে ফেলে দিইনি। কথা শেষ হতে মেঘ নিজের মুখ চেপে ধরে। এটার তার সবচেয়ে বড় প্রবলেম। সে কিছু বলতে চায় না, তবে তার মুখ সব সত্যি বলে দেয়। রেখা চৌধুরী গম্ভীর স্বরে বলল, না না, আমার মেয়ে কিছু করতে পারে নাকি? সে হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা। শুধু আজ মন মেজাজ ভালো বলে কিছু বলছি না। আর তোর বাসায় আসতে এত দেরি হলো কেন? মেঘ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে রেখা চৌধুরী বলেন, আচ্ছা তোকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। শোন মা, কেউ আঘাত করলে ভেঙে পড়তে নেই। তোকে আর অনেক বড় হতে হবে, তোকে আরো অনেক বড় হতে হবে, বড় হয়ে। স্টপ মামুনি, আমি আর বড় হতে চাই না। বেশি বড় হলে জিরাফের গলার মতো দেখা যাবে। তখন আর কেউ আমাকে দেখে ক্রাশ খাবে না। মেঘের কথায় রেখা চৌধুরী হেসে দেন। এত কষ্টের মাঝে কিভাবে এই ছোট্ট মেয়েটা হাসতে কাউকে বুঝতে দিতেই চায় না তার মনের গভীরে কি আছে। মামুনি আসছে এখন, প্রচন্ড খিদে পেয়েছে, ভাত দাও তাড়াতাড়ি। মেঘ শুনে যা, ওই রুমে এখন। রেখা চৌধুরীর কথা না শুনে মেঘ নিজের রুমের দিকে হাঁটা দেয়। মেয়েটা বড্ড এক ঘুরে। তুর্য শাওয়ার শেষ করে শুধু টাওয়াল পরে রুমে ঢোকে। বেডশিটের উপর তার ট্রাউজার ও টি শার্ট। সে ধীরে ধীরে বেডের সামনে এসে দাঁড়িয়ে যায়। কোমর থেকে তোয়ালে খুলে মেঝেতে ফেলে দেয়। হঠাৎ একটা মেয়ের চিৎকারে সে দরজার দিকে তাকায়। মামুনি! কাইল্লাই দূর। সঙ্গে সঙ্গে তুর্য তোয়ালে আবার নিজের কোমরে গুজে নেয় এবং মেঘ ফের চিৎকার দেওয়ার আগে সে দৌড়ে মেঘের মুখ চেপে ধরে এবং চোখ রাঙিয়ে বলে ওঠে, ফুটবল টিমের আম্মা তুমি এখানে, আর তুমি আমার সব দেখে ফেলেছো। ও আল্লাহ, এখন আমার কি হবে? মেঘ নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে, তবে নিজেকে ছাড়াতে বারবার ব্যর্থ হয়। তার চিৎকারের শব্দে আনোয়ার চৌধুরী, রেখা চৌধুরী, তুষার, বৃষ্টি তড়িঘড়ি হয়ে রুমে ঢোকে। মেঘ আর তুর্যকে এই অবস্থায় দেখে সবার চোখ কপালে ওঠার মতো উপক্রম। তাদের দেখে তুর্য মেঘকে ছেড়ে দূরে সরে আসে। মামুনি, এই কাল্লাই দূর এখানে কেন? এই কাল্লাই দূর তুই আমার পিছু নিয়ে এখানে এসে পড়েছিস? মানলাম আমি সুন্দর, তাই বলে আমার সামনে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবি? ছি ছি ছি, কি নাউজুবিল্লাহ মার্কা কথা। বদমাইশ নির্লজ্জ কাল্লা ইন্দুর, তুই আমার রুমে ঢুকে আবার আমার ওই সাথে চোখ রাঙিয়ে কথা বলিস? দাঁড়া, আজকে তোর হচ্ছে। মেঘ পুরো রুমে চোখ বুলায়। একটা ঝাড়ু দেখতে পেয়ে সেটা হাতে তুলে নিয়ে ঠাস করে তার পিঠে বাড়ি বসিয়ে দেয়। সূর্য ছটফট করে সরে আসে। এই প্রথম কোনো মেয়ে তার শরীরে আঘাত করলো। সে জায়গায় তার প্রথম দেখায় ভালো লেগে যায়। মেঘ আবার হামলা করার আগে তুষার আটকে দেয়। মেঘু, শান্ত হ প্লিজ, শুধু শুধু তুই আমার। তুই চুপ কর শালা, আজকে এর খবর আছে। এই মেহেরুন মেঘের সাথে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, আর কাল্লা ইঁদুর আমাকে চোখ রাগায়। বইন থাম, আগে শুনে তো নেই কাল্লা ইন্দুরকে। আমি কিছুই শুনতে চাই না। মেঘু, এটাই আমাদের তুর্য ভাইয়া, যে 8 বছর আগে বাসা থেকে রাগ করে চলে গিয়েছিল, কারণ তোর সাথে ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। মেঘ পুরো পৃথিবী যেন থমকে যায়। মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসে। আপনা আপনি চোখের কোণে অশ্রু জমে যায়। হাত থেকে ঝাড়ুটা মেঝেতে গড়িয়ে পড়ে। চোখের সামনে সেই অনাকাঙ্ক্ষিত মানুষটা, যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। হোয়াট? তুষার, কি বলছিস এসব? তুর্যের কণ্ঠ কেঁপে ওঠে। আমি ঠিকই বলছি ভাইয়া, মেঘি তোমার ওয়াইফ, যার সাথে তোমার বিয়ে হয়েছে। এক মুহূর্তে তুর্যর মাথার উপর যেন বজ্রপাত হলো। যার জন্য সে নিজের কাছের আপন জনদের ছেড়ে দূর দেশে পাড়ি জমিয়েছিল, যে মেয়েকে ভুলে থাকতে চেয়েছিল, আজ সেই মেয়ে প্রথম দেখায় মনে ধরেছে। এটা কি নিয়তির ব্যঙ্গ? মেঘ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। বুকের ভেতর তীব্র যন্ত্রণা। পুরনো ক্ষতগুলো নতুন করে ফুটে উঠেছে। তার সামনে দাঁড়িয়ে শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। সে গলা শুকিয়ে আসা কণ্ঠে শুধু বলল, সরি, আমি বুঝতে পারিনি। তারপর পিছু ফিরে দৌড়ে বেরিয়ে গেল। মেঘ সোজা আনোয়ার চৌধুরীর রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারপর হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। কেন এত কষ্ট হচ্ছে আমার? কেন বুকটা হাহাকার করছে?
লোকটার আসল পরিচয় জানার পরে কেন এত ব্যথা হচ্ছে? মনে হচ্ছে বুকের ভেতর কেউ আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনের দহনে নিঃশব্দে পুড়ে যাচ্ছি আমি। রুমের বাহির থেকে রেখা চৌধুরী ও বৃষ্টি তাকে ডাকছে, কিন্তু সে কোনো কথা বলছে না। মেঘ, দরজাটা খোল মা, তোর মামুনি তোকে ডাকছে, তবুও দরজা খুলবি না? মেঘ নিজের মনে বিড়বিড় করে, আমি তোমাদের কিভাবে বোঝাবো মামুনি আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুক চিরে কলিজা বেরিয়ে আসবে। এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি করব আমি? মারে, এমন করছিস কেন? আচ্ছা, তুই যদি বলিস আজকেই তুর্যকে বাসা থেকে বের করে দেব, তবুও নিজের কোনো ক্ষতি করিস না মা। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। মেঘ দুই হাত দিয়ে নিজের চোখের পানি মুছে নেয়। আমি কাঁদছি কেন? আমি আর কাঁদবো না। মেঘ তো দুর্বল নয়, সে সবার সাথে ফাইট করতে পারে। তাহলে ওই লোকটার সাথে কেন পারবে না? সে আমার আপন বলে? না, সে তো আমার আপন নয়, সে তো আমাকে আপন ভাবেইনি কখনো। তাও চলে গিয়েছিল। আমি পারবো, কাঁদবো না আর। সে কিছুক্ষণ পর দরজা খুলে দেয়, সাথে সাথে রেখা চৌধুরী তাকে বুকে জড়িয়ে নেয়। মনে হয় এতক্ষণে পানটা ফিরে এসেছে। সে কিছু বলার আগে মেঘ বলে ওঠে, না মামুনি, ওনাকে কোথাও যেতে হবে না, এটা ওনার বাসা, আমার নয়। শুধু তোমাদের দয়ায় এ বাড়িতে থাকতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আমি আমি কাঁদছি না তো, একটুও কাঁদছি না। রেখা চৌধুরী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মেঘ, তুই কিভাবে বলতে পারলি আমরা তোকে দয়া করছি? তোর এটা অধিকার, তবুও বারবার নিজেকে কেন ছোট করিস? নিজেকে বড় ভাবতে শিখ মা। ছোট বানানোর জন্য চারপাশের লোকজন তো আছেই। সূর্য বেলকনির রকিং চেয়ারে বসে আছে। রাতের বাতাস তার মুখে লাগছে, কিন্তু ভেতরের ঝড় কোনোভাবেই থামছে না। সে এখনো বিস্মিত। যে মেয়েকে নিজের জীবনের রানী বানাতে চেয়েছিল, সে নাকি বহু আগেই তার সত্যিকারের রানী হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সে যা করেছে সেগুলোর জন্য ক্ষমা করতে পারবে তো সবাই? মেঘ, সে কি পারবে? অতীতের ক্ষত ভুলে গিয়ে তুর্যকে আপন করতে, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য দূরে ঠেলে দেবে? তুর্য আবারও গম্ভীর নিঃশ্বাস নেয়। একটা জিনিস তার মাথায় কাটার মতো বিঁধে আছে। মেঘের মধ্যে তো বিবাহিত মহিলাদের মতো কোনো চিহ্ন নেই, না হাতে চুড়ি, না নাকে নাকফুল। কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে সে কারো স্ত্রী। তাহলে সত্যিটা কি? এই প্রশ্নের উত্তর একমাত্র একজনই দিতে পারে, তুষার। তুর্য রকিং চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এখন বিভ্রান্তির বদলে দৃঢ়তা। এখন গন্তব্য দাদিজানের কক্ষ, কারণ তুষার সহ পুরো টিমের আড্ডা হয় সেখানে। যদিও তুষার কিছুক্ষণ আগে সেটা বলে গিয়েছে। আসতে পারি? হঠাৎ দরজার দিক থেকে তুর্যর ঠান্ডা কণ্ঠ শোনা যায়। সবার চোখ দরজার দিকে ঘুরে যায়। তুর্য দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে সেই আগের মতো শান্ত কিন্তু গভীর ভাবের ছাপ। তাকে দেখে মেঘ নিচু স্বরে ভেঙচি কাটলো। ঘরের কেউ খেয়াল করলেও তুর্য খেয়াল করলো খুব ভালো করে। তুর্য ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তুষারের সামনে এসে দাঁড়ায় এবং গভীর কাঁপাহীন স্বরে বলে, তুষার, তুই আমার সাথে আয়, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। তুষার উঠে দাঁড়াতে যাবে, এক পা মেঝেতে রাখতে ঠিক তখনই অন্য পা মেঘ টেনে নেয়। মেঘের চোখে কটু রাগের ঝিলিক। তুষার, কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। কারো কথা থাকলে কাল সকালে যেন বল। মেঘের সেই রাগী অথচ স্বাভাবিক ভঙ্গি দেখে তুর্যর ভুরু কুঁচকে যায়। মুহূর্তের মধ্যে নিজের চোখে বিশ্বাসই হয় না। কিছুক্ষণ আগেও যে মেয়েটা বাচ্চার মতো কাঁদছিল, সেই মেয়েটা এখন হাসি মুখে আড্ডা দিচ্ছে, সবাইকে এড়িয়ে নির্লিপ্ত অভিনয় করছে। এ কারণেই হয়তো নারীদের রহস্যময়ী বলা হয়। তাদের চোখের জল আর হাসির ফারাক কখনো কখনো মাত্র কয়েক সেকেন্ড। আর তুর্য বুঝতে পারছে মেঘ তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না, বিশেষ করে তাকে তো নয়ই। তুর্য আবারও গম্ভীর স্বরে আওড়ায়, তুষার, তোকে আসতে বলেছি। না, তুষার যাবে না। মেঘ। তুর্য মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চোখ রাঙায়। তুষার আমার ভাই, সো আমি ওকে যা বলবো তাই করবে। তুষার চল। মেঘ মুখ ভেঙচি কেটে বলে, ভাই না ছাই, তুষার আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি যা বলবো ও তাই করবে। আমি যা বলবো তাই করবে না, আমি যা বলবো তাই করবে। এদের চক্করে তুষারের অবস্থা বেহাল। সে চিৎকার দিয়ে ওঠে, থামো তোমরা দুজন। মেঘু, তুই একটু বসে থাক, ভাইয়ার দরকার বলে এসেছে, আমি যাবো আর আসবো। তুষারের উত্তরে তুর্য বাঁকা হাসে। সে বরাবরই নিজের জেদে অটল। আজ জেদ করার আগেই জিতে গেল। দুজনেই দরজার কাছে যেতেই মেঘ মাঝখায় মেজাজে বলে উঠবে, সামনে কিন্তু এক্সাম, মনে রাখিস। তুষারের বাচ্চা, গতবারের ঘটনা ভুলে গেলি নাকি? তুষারকে আর পায় কে? সে এক দৌড়ে আবার মেঘের সামনে গিয়ে বসে। তা দেখে তুর্য গজগজ করে ওঠে। সে দাঁতে দাঁত কটমট করে বলে, তুষার, সরি ভাই, এক ক্লাসে 3 বছর ছিলাম, অনেক কষ্টে কলেজে উঠতে পেরেছি। আর এখন যদি ফেল করি তাহলে আমার মান
ইজ্জত থাকবে না। তার উপর আজকে একটার উপর ক্রাশও খাইছি। তোমার সাথে কালকে কথা হবে, বাই। তুর্য রক্তিম দৃষ্টিতে তাকিয়ে আছে, তা দেখে তুষার শুকনো ঢোক গিলে মিনমিন সরে বলল, ভাই ওভাবে তাকিও না, আমার ভয় লাগে। মেঘ চোখ পাকিয়ে ওঠে, চুপ কর শালা। মেঘের শিশু হয়ে ভয় পাচ্ছিস, সেটাও আবার এই কাইল্লা ইন্দুরটাকে দেখে? হাউ ফানি। কাইল্লা ইঁদুর দেখে তো কুত্তাও ভয় পায় না। এই মেয়ে, ফাজলামো করছো আমার সাথে? আমি কাইল্লা ইঁদুর নই। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ঘোড়ার মাথা। তুর্য আনোয়ার চৌধুরীর দিকে তাকিয়ে আওয়াজ তোলে, দাদি যান। তুর্য আনোয়ারা চৌধুরীর দিকে তাকিয়ে আওয়াজ তোলে, দাদি যান প্লিজ, এই মেয়েকে কিছু বলো। এত তেরামি আমি টলারেট করব না। আমি 100 বার তেরামি করব, তাতে আপনার কি কাইল্লা ইঁদুর? তুর্য রেগে আগুন, পা ঠুকে বলে ওঠে, দাদি যান ওকে কাইল্লা ইঁদুর বলতে মানা করো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। তাই তো ভাবি রুমের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেল কেন। কাইল্লা ইন্দুর আসে যে তাই। তুর্য বড় বড় শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। আপাতত ঝগড়া করার কোনো মুড নেই। তুর্য নাক কুচকে বলে, শোনো মেয়ে, আমি কালো নই, শ্যামবর্ণের, বুঝতে পেরেছো? সো আমাকে কাইল্লা ইন্দুর বলবে না। মেঘও মুখ বাঁকিয়ে আওড়ায়, দুনিয়ার মানুষের গায়ের রং দুইটা, সাদা কালা, আর কালামানিক কাইল্লা। শ্যামবর্ণ বলে কোনো কিছু হয় না, আপনি কাইল্লা, কাইল্লা ইন্দুর। মেঘের কথা শুনে পুরো রুমে হাসির রোল পড়ে যায়। বৃষ্টি হাসতে হাসতে আনমোলে বলে ওঠে, দোস্ত তুই একদম ঠিক, ব ব ব। তুর্য দৃষ্টিতে সে চুপ হয়ে যায়। তারপর আনোয়ারা চৌধুরীর আঁচলে গিয়ে মুখ লুকায়, কারণ ছোট থেকেই শুনে আসছে তুর্যের অনেক মাথা গরম। সে যখন ছোট ছিল তখন ভুল করে তার ফোনে হাত দিয়েছিল, তাতেই তুর্য বৃষ্টিকে এক থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেলেছিল। এরপর আর কখনো তুর্যের আগে পিছে কোথাও যায়নি। আনোয়ারা চৌধুরী বিপদের সংকেত বুঝতে পেরে তিনি কাশতে কাশতে বললেন, দাদা ভাই ঝগড়া বাদ দিয়ে এই বুড়িটার পাশে বসো। অনেক বছর তোকে দেখলাম, আয় একটু সুখ দুঃখের গল্প করি। ঝগড়া আমি করছি নাকি এই মেয়েটা করছে? শয়তানের হাড্ডি একটা, পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। মেঘ কোমরে হাত গুজে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করে, আমি না আপনি ঝগড়া করছেন। আমি শয়তান হলে আপনি খবিশ, রাক্ষস, ইতর, আর কি কি যেন, ধুর ভুলে গেলাম। আমি এগুলো হলে তুমি খবিসিনী, রাক্ষসিনী, ইতরিনী। আর তোমাকে দেখে মনে হচ্ছে ঝগড়াটে মেয়ে, যার তার সাথেই ঝগড়া করো। মেঘ এখন কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে ঝগড়া করে হারতে শেখেনি। দরকার হলে তাকে মাইর দিয়ে দৌড় দিবে, তবুও ঝগড়ায় হারা যাবে না। মেঘ হুট করে তুর্যর সামনে এসে তার হাতে কামড় বসিয়ে দেয়। তুর্য চিৎকার দিয়ে ওঠে, তুষারের বাচ্চা, এই রাক্ষসীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দে, আমার রক্ত মাংস খেয়ে ফেললো। অনেক টানা হ্যাঁচড়া করার পর মেঘ নিজেই তুর্যকে ছেড়ে দেয়। বেচারার হাত কামড়ে প্রত্যেকটা দাঁত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, এমন ভাবে কামড় দিয়েছে যে রক্ত জমাট বেঁধে গেছে। তুর্য চোখ কটমট করে তাকিয়ে আওড়ায়, বেয়াদ্দপ মেয়ে, তোমার আব্বা আম্মা তোমাকে কিছু খেতে দেয় না? আমার রক্ত খেতে আসছো? না দেয় না, কাছে আসেন আরো রক্ত খায়। তুর্য তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়িয়ে যায়। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই। নিজের জয় দেখে মেঘ তৃপ্তির হাসি দেয়। তুর্য আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে সোজা নিজের রুমের দিকে হাঁটা দেয়। অনেক ক্লান্ত সে, আপাতত লম্বা ঘুম প্রয়োজন তার। তাকে যেতে দেখে মেঘ হাসতে হাসতে বলে, কাল্লাই ইন্দুর ভয় পাইছে। বাঁচা ধন, আপনি যতই বিদেশ থেকে আসেন না কেন, পার্মানেন্ট দেশিদের সাথে পারা মুশকিল। জানো, রুমে চল, প্রচন্ড ঘুম পাচ্ছে। বৃষ্টি এক লাফে মেঘের কাছে চলে আসে, দুজনেই ছোট ছোট পা ফেলে নিজেদের গন্তব্যের দিকে হেঁটে যায়। তুষার, তোর মনে হয় ওই পিচ্চিটা আমাকে ক্ষমা করতে পারবে? তুষার দীর্ঘশ্বাস ছাড়ে। ছাদের ঠান্ডা শীতল বাতাস তাদের শরীরকে শিউরে দিচ্ছে। ডিসেম্বরের শুরু, তাই ঠান্ডা অনেক। তাদের গায়ে টি শার্ট ব্যতীত কিছুই নেই। তুষার ধীরে ধীরে তুর্যর সামনে গিয়ে দাঁড়ায়, মুখে এক প্রশান্তির হাসি। সে তুর্যর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলে, জানো ভাই, মেয়েটা বড় ভালোবাসার কাঙাল। ওকে দেখে কেউ বলতে পারবে না ওর হৃদয় কতটা ক্ষত বিক্ষত। এই দেখো, ওর জীবনের সবচেয়ে ঘৃণিত মানুষটা হচ্ছে তুমি, অথচ তোমার সাথে কত ভালো করে কথা বলছে। এটা ঠিক, আমার ছোট বউ একটু ঝগড়া করে, তবে ওর মনটা ভীষণ পবিত্র। সো হোয়াট বউ? তুর্য ক্ষিপ্ত কণ্ঠে বলে। তা দেখে তুষার মুচকি হাসে, চলো তোমাকে ডিটেলসে বলি। আমার বড় বউ হচ্ছে দাদিজান, ছোট বউ মেঘু, আর পার্মানেন্ট বউ কে হবে সেটা বলবো না। আর বাকি যাদের বউ বলবো ওগুলো জাস্ট ফান। আর বাকি কথা শেষ হওয়ার আগে তুর্য কঠোর গলায় বলে,
তোর বড় বউ পার্মানেন্ট বউকে তোর বড় বউ পার্মানেন্ট বউকে এসব জানার আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট ওই আমার ওই পিচ্চির দিক থেকে দৃষ্টি নামিয়ে নেয়। কিন্তু কেন? ওই পিচ্চিটা অনলি তুর্য চৌধুরীর। সে আমায় হতে চাক বা না চাক, তাকে আমিতেই আবদ্ধ করে রাখবো। যেই আমিটা ওকে আঘাতের পর আঘাত করে পালিয়ে গিয়েছিলাম, আবার সেই আমি ওকে আমার ভালোবাসাতে নিজের করে নেব। ওর ক্ষতবিক্ষত হৃদয় সারিয়ে তুলব, ভালোবাসার জন্ম দেব ওর পাথরে মনে। এটা তুর্য চৌধুরীর প্রমিস। তুষার দীর্ঘক্ষণ চুপ করে সামনে দাঁড়িয়ে থাকা দুর্যোগের সে তীক্ষ্ণ দৃষ্টিকে পরখ করে। আজকের তুর্য যেন সেই পুরনো তুর্য নয়। আজ তার চোখে তুষার স্পষ্ট দেখতে পাচ্ছে ভালোবাসা, ব্যথা, অপরাধবোধ। সেই দিনের মতো ঘৃণা, রাগ, নির্মমতা কিছুই নেই। তুষারের ভেতরে একটা নরম আশা জন্মায়। সে খুব করে চায়, সত্যি চায় তুর্য আর মেঘ এক হোক, হোক এমন একটা মিলন যা দুজনকেই বদলে দেবে। কিন্তু তুষারের মন আবারও ভারী হয়ে ওঠে, কারণ মেঘ সেই ধরনের মেয়ে নয় যে কাউকে একবার হারালে আবার তাকে ফিরিয়ে নেয়। মেঘ হলো এমন এক মেয়ে যে কারোর দৃষ্টি নিজের দিক থেকে সরতে দেখলে নিজেও ফিরে তাকায় না। আর তুর্য তো মেঘের আত্মায় আঘাত করেছে, শুধু হৃদয়ে নয়, তার অস্তিত্বে, তার সত্তায়। তুর্য ধীরে ধীরে করিডোর ধরে হাঁটছিল। হঠাৎ মেঘের রুমের সামনে এসে তার পা থমকে যায়। দরজাটা বন্ধ নয়, শুধু হালকাভাবে ঠেকানো। কৌতূহলের টান সে সামলাতে পারে না, নিঃশব্দে দরজার চৌকাঠের ফাঁক দিয়ে উঁকি মারে। উঁকি দিতেই অবাক হয়। সে ভেবেছিল মেঘ হয়তো দরজা লক করতে ভুলে গিয়েছে, কিন্তু এখন দেখছে মেঘ চেয়ারে বসে গভীর মনোযোগে কিছু লিখছে, সম্ভবত ডায়েরি। জানালাটা পুরো খোলা, আর শীতের তীব্র বাতাস সরাসরি রুমে ঢুকে এসেছে। বাতাসে যে হালকা ধাক্কা দিচ্ছে তার গালে। লম্বা কালো ঢেউ ফোলানো কেশগুলো বারবার মুখের উপর ভেসে এসেছে, ঝাপটা দিচ্ছে। তবুও মেয়েটা নিজের জগতে ডুবে আছে, কিছুই টের পাচ্ছে না। তুর্য একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন শান্ত, এমন স্নিগ্ধ, এমন নরম লাগছে মেয়েটাকে আজ। তার তার চোখ, ওই দুই চোখ দুটোই তো তুর্যের সবচেয়ে বেশি বড় দুর্বলতা। হালকা নীল আভা মেশানো চোখের মনি, যেন ভোরের আকাশের প্রথম আলোর মতো। দেখতে যতটা সুন্দর, তার থেকেও বেশি অদ্ভুত ভাবে টান ধরে। তুর্য মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সামনে থেকে তাকিয়ে তুর্যর ভুরু যুগল কুঁচকে যায়। রেখা চৌধুরী তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তুর্য তাকে দেখে কয়েক কদম এগিয়ে যেতে রেখা চৌধুরী উল্টো পথে হাঁটা দেয়। তুর্য দৌড়ে গিয়ে নিজের মায়ের পথ আটকে ধরে। রেখা চৌধুরী আবারও পাশ কাটিয়ে চলে যায়। তুর্য সোজা মায়ের হাত আঁকড়ে ধরে এবং শীতল কণ্ঠে আওড়ায়, আম্মু। রেখা চৌধুরী তুর্যকে দূরে সরিয়ে দেয়, তার দৃষ্টি অন্যদিকে। তুর্য আবারও বলে ওঠে, কথা বলবে না আম্মু? আম্মু প্লিজ কথা বলো না, আম্মু। তিনি এবার নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বলেন, রাত বিরাতে কুমারী মেয়েদের রুমে উকিঝুঁকি দেওয়া কোনো ভদ্র ছেলের কাজ নয়। আশা করছি নেক্সট টাইম এমন ভুল হবে না। আম্মু, তোমার ছেলে এত বড় অপরাধ করে ফেলেছে যে ছেলের মুখের দিকে তাকিয়ে কথা বলা যায় না? রেখা চৌধুরী নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, মনের ভেতর হাজারো প্রশ্ন, কিন্তু মুখ ফুটে বলতে ব্যর্থ। তার নীরবতা দেখে তুর্য মায়ের পা জড়িয়ে বসে পড়ল। সব হঠাৎ হওয়ায় ঘাবড়ে যায় রেখা চৌধুরী। ছেলেকে নিজের পা থেকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে তুর্য ছাড়ছে না। তুর্য ভাঙা গলায় বলে ওঠে, আম্মু ক্ষমা করে দাও না তোমার অবাধ্য ছেলেকে। জানি আমি অনেক বড় ভুল করেছি, দেখো আজ আমি সেই ভুল বুঝতে পেরেছি, তবুও ক্ষমা করবে না আমাকে? হঠাৎই রেখা চৌধুরীর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু তুর্যর হাতে পড়ে। তুর্য থমকে যায়, হকচকিয়ে ওঠে, দাঁড়ায়। তার মায়ের চোখে এত অশ্রু সে বহু বছর দেখেনি। চোখের কোণে জমাট বাঁধা কান্না, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চায়, তবুও বলে না। তুর্য দুহাতে মায়ের গাল ধরে অশ্রু মুছিয়ে দেয়। আম্মু, কেঁদো না প্লিজ, তোমার ছেলে তো ফিরে এসেছে, তবুও কেন কাঁদছো? রেখা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে, মুখ ফিরিয়ে বলেন, আসার তো কোনো দরকারই ছিল না। আজ এসেছো, কয়েক মাস পরে চলে যাবে, মাঝখানে সবাইকে মায়া বাঁধিয়ে লাভ নেই। তুর্য কিছু বলতে গেলে তিনি বাধা দিয়ে এগিয়ে বলেন, আমি জানি তুমি কেন এসেছো, যেটার জন্য তোমার এত তাড়াহুড়া, আর কিছুদিন অপেক্ষা করলে আমি নিজেই সেটা তোমার কাছে পাঠিয়ে দিতাম। তুর্য চমকে যায়, আম্মু তুমি কিসের অপেক্ষার কথা বলছো? রেখা চৌধুরী শুকনো কষ্ট মাখা হাসি হেসে বলেন, এখনো বুঝতে পারছো না? চলো সোজা সাপটা বলে দিই, তুমি নিশ্চয়ই মেঘকে ডিভোর্স দিতে এসেছো, তাই না? চিন্তা করো না, মেঘ তোমাকে কোনো দায়বদ্ধতায় বেঁধে রাখবে না, তোমাকে সারা জীবনের মতো মুক্ত করে দেবে। তুমি না এলেও খুব শিগগিরই আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। আর যাই হোক, নিজের মেয়ের জীবনটা কোনো আবেগহীন বিবেকহীন ভদ্র
অভদ্র ছেলের জন্য শেষ করে দিতে পারি না। তুর্য যেন পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, প্রতিটি শব্দ কানে ঢুকে কুম্ভকর্ণের ধাক্কার মতো বাজে। মনে হয় বুকের ভেতর কেউ ছুরি ঢুকিয়ে ঘুরিয়ে দিল। তার চোখে ভয় আর হতভম্বতা সব একসাথে জমে যায়। এই একটা মুহূর্তে সে যেন নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। আম্মু, তুমি এসব কি বলছো? চলবে ইনশাআল্লাহ।